আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে অঙ্কটা এখন আমি পড়ছি, এরকম একটা অঙ্ক কিন্তু আমরা করেছিলাম এর আগে। লং টার্ম লোন আছে স্যার আমাদের বারো ছয়। নাম্বারটা সেম। হ্যাঁ, স্যার 12 নাম্বারটা সেম। এটার 12টা সেম তাই না? দেখো 6 লাখ জি টাকা এবং স্যার। ডিবেঞ্চার প্রায় আছে দশ, একই। ডিবেঞ্চার আছে 10 লাখ টাকা। এই যে আমাদের ডিবেঞ্চার এবং যে লং টার্ম লোন রয়েছে এদের উপর কিন্তু আমরা 8% সুদ ধরছিলাম তাই না? অনুমান করে নিয়েছিলাম যে 8% সুদ ধরতে হবে। আর ব্যালেন্স ইন দ্য কোম্পানিজ রিজার্ভ ফান্ড অ্যামাউন্টিং টু 2,50,000। কোম্পানির রিজার্ভ ফান্ডের ব্যালেন্স রয়েছে 2,50,000, এটা অবশ্য আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের বিগত 3 বছরের প্রফিটের পরিমাণ দেওয়া ছিল এই যে 10, 9, 8। তাহলে 2010 সালেরই অঙ্ক আমরা করছি। কারেন্ট ইয়ার প্রফিটটা তাহলে 5 লাখ। আমাদের নর্মাল রেট অফ রিটার্নটা হচ্ছে 15%। তো এই অঙ্কটা কিন্তু তোমাদের পিছনে যে অঙ্কগুলো আমরা করেছি তার সঙ্গে কিন্তু প্রায় মিলে যায়। তাই স্যার আমার সরি স্যার, 9 নাম্বারটার মতো সেম। হ্যাঁ, আমার ধারণা এই অঙ্কটা 9 নম্বর অঙ্কের মতো যদি সেম হয়ে থাকে, তাহলে এটা কিন্তু তোমরা নিজেরাই চেষ্টা করলে পারবে তাই না? তাই 13 নম্বর অঙ্কটা জি তোমার স্যার। নিজেরা, 13 নম্বরটা তোমার নিজেরা ট্রাই করবে। এটা আর আমি করাচ্ছি না, এটা তোমরা নিজেরা ট্রাই করবে 13 নম্বরটা। এটা আমাদের 9 নম্বর অঙ্কের মতো, যেহেতু 9 করা হয়ে গেছে, তাহলে ওইটা দেখে দেখে তোমরা 13 নম্বর অঙ্কটা করবে। তাহলে চলো আমি একটু 14 নম্বরটা পড়ি। আর এটা আমাদের গুডউইল ভ্যালুয়েশনের শেষ অঙ্ক। এটা হয়ে গেলে আমরা শেয়ার ভ্যালুয়েশনে ঢুকতে পারবো। দেখো এবার আমি এটা পড়ছি, এটা এই ধরনেরই অঙ্কটা। দ্য ফলোইং ইনফরমেশন টু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কনসার্ন, টোটাল অফ দ্য অ্যাসেট সাইড অফ দ্য ব্যালেন্স শিট 62 লাখ। আমাদের টোটাল অ্যাসেটের পরিমাণটা ওনারা 62 লাখ টাকা বলে দিয়েছে। এই যে ইনক্লুড দেয়ার ইন, গুডউইল আছে 8 লাখ, এটা বাদ দিতে হবে। প্রিলিমিনারি এক্সপেন্স আছে 50,000, এটাও বাদ দিতে হবে। ইনভেস্টমেন্ট 15 লাখ, ওই অঙ্কটার মতোই তো তাই না, যেটা একটু আগে পড়লাম। ল্যান্ড আছে 10 লাখ, বিল্ডিং আছে 10 লাখ। 40% অফ দ্য ইনভেস্টমেন্ট আর রিপ্লেসমেন্ট, এই যে ওরা বলছে ইনভেস্টমেন্ট টোটাল যেটা আছে ইনভেস্টমেন্ট 15 লাখ, তার মধ্যে 40% অফ দ্য ইনভেস্টমেন্ট আর ফর রিপ্লেসমেন্ট অফ অ্যাসেটস, অর্থাৎ সম্পত্তি পুনঃ রিপ্লেস করার জন্য আমরা ব্যবহার করছি। আর 30% আর ইনভেস্টমেন্ট আর ফর মিটিং সিজনাল রিকোয়ারমেন্ট, আর বাকি 30% সিজনাল রিকোয়ারমেন্টের জন্য। তাহলে 40 আর 30, 70% ইনভেস্টমেন্ট তাহলে আমাদের কাজের। তাহলে বাকি থাকে 30%। সেই 30% তাহলে আইডেল, ওই যে বলে দিয়েছে ওনারা। অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য রিপ্রেজেন্ট ফান্ড নট ডাইরেক্টলি কনসার্ন উইথ দ্য অপারেশন ইন দ্য বিজনেস। তার মানে ওইটুকু হচ্ছে আমাদের আইডেল। তাহলে এই যে ইনভেস্টমেন্ট দেখছো 15 লাখ, এর 30% আইডেল, এই কথাটাই আমরা এই অঙ্কটা থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে ওই 30% আমরা লিখবো না। এবার বলছে দ্য মার্কেট ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট অ্যামাউন্টিং টু টাকা 18 লাখ। আর আমাদের যে টোটাল ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টের আবার বর্তমান বাজার মূল্য হচ্ছে আবার 18 লাখ। তো ঠিক আছে, তো 15 লাখ টাকা ইনভেস্টমেন্টের বাজার মূল্য যদি 18 লাখ হয়, বা আমরা কিন্তু সেই 18 লাখের কেবল 30%কে আইডেল বলবো। মার্কেট ভ্যালু অফ ল্যান্ডের দাম হচ্ছে 15 লাখ, ওয়াইল দা দ্যাট অফ বিল্ডিংটা হচ্ছে 8 লাখ, বিল্ডিং এর মার্কেট ভ্যালু হচ্ছে 8 লাখ। এটা আমাদেরকে ওনারা বলে দিয়েছে, আমরা এটাই লিখবো। শর্ট টার্ম লায়াবিলিটি ছিল 12 লাখ টাকা, সানডি ক্রেডিটর্স অ্যামাউন্টটা 4 লাখ, প্রিফারেন্স শেয়ারস হচ্ছে 10 লাখ, এন্ড ডিবেঞ্চার হচ্ছে আমাদের 8 লাখ। এই কথাগুলো ওনারা বলে দিয়েছে আমাদেরকে। দ্য প্রফিট অ্যান্ড লস পজিশন অফ দ্য বিজনেস ডিউরিং দ্য লাস্ট 5 ইয়ার্স আর অ্যাজ ফলোজ। বিগত 5 বছরের প্রফিট আমাদের এখানে দেওয়া আছে। ইনভেস্টর্স এক্সপেক্টস 18% রিটার্ন বাই ইনভেস্টিং ইন গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কনসার্ন। তাহলে আমাদের এনআরআরটা বলে দিয়েছে ওনারা 18%। ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে ভ্যালু অফ দ্য গুডউইল অফ দ্য ফার্ম, ফার্মের গুডউইল ভ্যালুয়েশন করো। মেক, এ দেখো কি সুন্দর একটা কথা বলছে, মেক রিজনেবল অ্যাজাম্পশনস ওয়েন এভার নেসেসারি। অর্থাৎ যেখানে প্রয়োজন তুমি প্রয়োজনীয় অনুমান করতে পারবে। এই কথাটা কোন কোন অঙ্কে ওনারা বলে দেয়। আর এটা বলে দেয় মূলত এই একটা কারণেই, সেটা হচ্ছে যে গুডউইল ভ্যালুয়েশনের পুরো অঙ্কটা অ্যাজাম্পশনের উপর চলে।
তাই তুমি আইনসম্মত ভাবে অ্যাজাম্পশন করে তুমি এই অঙ্কটা করতে পারবে, এটা হচ্ছে আসল কথা। তাই কোনো কোনো অঙ্কে ওনারা এই কথাটা বলে দেয় সরাসরি এইভাবে, যে তোমার যেখানে খুশি তুমি প্রয়োজনীয় অনুমান করতে পারবে। তার মানে এই অঙ্কে অ্যাকুরেট অ্যান্সার বলে আসলে কোনো অ্যান্সার নেই। একটু ওয়েট করো। আচ্ছা, তো এই হচ্ছে ওনাদের কথাবার্তা। আমাদের এনআরআরটা বলে দিচ্ছে, তবে এখানে আমি অঙ্কটাকে সহজ করে করার জন্য আমি এখানে একটা মানে তোমাকে হেল্পলাইন একটা কথা বলে দিচ্ছি প্রথমেই। অ্যাজিউম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 8%। আমাদের হাতে যে ডিবেঞ্চারটা দেওয়া আছে তার উপর 8% হারে সুদ ধরার কথা আমি বলে মনে করা দিয়েছি। ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, আমাদের নন ট্রেডিং ইনভেস্টমেন্ট 15 লাখ টাকা যেটা ছিল একদম শুরুতেই, এই যে 15 লাখ যেটা ছিল তার 80% ছিল হচ্ছে আমাদের আইডেল, 30%। এটা 30%-এর যে অ্যামাউন্টটা হবে তার উপর 10% ইন্টারেস্ট আমাদেরকে অনুমান করতে হবে, এটা আমরা অনুমান করব। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইজ ট্রিটেড অ্যাজ আফটার ট্যাক্স প্রফিট। আর এখানে আমাদের যে প্রফিট গুলো রয়েছে এগুলোকে তুমি আফটার ট্যাক্স প্রফিট হিসেবে গণ্য করবে। কারণ এটার সঙ্গে কোনো ট্যাক্স সমন্বয় করা নাই, ট্যাক্স সমন্বয় করা আছে এটাই ধরে করবে। কারণ কোন কোন রাইটার এই প্রফিটটাকে আবার বিফোর ট্যাক্স প্রফিট ধরে এখানে আবার ওনারা 50% ট্যাক্স অনেকে ধরে। কিন্তু আমাদের আমার কথা ছিল প্রশ্নের মধ্যে যদি ট্যাক্স রেট না বলে দেয় তাহলে আমরা ধরেই নিব এটা আফটার ট্যাক্স প্রফিট। অনেকে আবার এটাকে বিফোর ট্যাক্স প্রফিট ধরে 30%, 40%, 50% একটা ট্যাক্স ধরে ওনারা অঙ্কটা করেছেন। তো আমার প্রশ্ন হলো, যদি এটা আফটার ট্যাক্স বা বিফোর ট্যাক্স না বলে দেয় তাহলে আমরা এটাকে সবসময় আফটার ট্যাক্স প্রফিট ধরবো। তাহলে অন্তত ট্যাক্সের রেটটা আর আমাদেরকে অনুমান করতে হবে না। তো এই ছিল আমাদের অঙ্কটা। খুব সুন্দর একটা অঙ্ক, বলতে পারবো ভাই স্ট্যান্ডার্ড একটা অঙ্ক। এই অঙ্কটা যদি এখন আমরা করতে যাই, প্রথমে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট অর্থাৎ ক্যাপিটাল এমপ্লয়েডটা আমরা বের করব। তাহলে চলো শুরু করি, সবাই খাতা নাও। আমরা প্রথমে এই অঙ্কটা করার জন্য প্রথম ওয়ার্কিংটা আমরা করব ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, এটা আমরা আগে করব। চলো। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট, এটা লিখতে গিয়ে আমরা প্রথমেই তোমার ঘর টেনে নাও সবাই দ্রুত। আমরা প্রথমে যে টোটাল অ্যাসেটটা আমাদের দেওয়া ছিল আমরা সেই টোটাল অ্যাসেটটা আগে লিখে নিব। টোটাল অ্যাসেটটা আগে আমরা লিখে নিব। যে টোটাল অ্যাসেটটা ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে, দেখো ওই যে উপরে একদম প্রথমে বলে দিয়েছে আমাদের টোটাল অ্যাসেটের পরিমাণটা 62 লাখ। ওই যে টোটাল অ্যাসেটের পরিমাণটা 62 লাখ ওনারা দিয়ে দিয়েছে। তো ওই 62 লাখ অ্যাসেটটা আমরা আগে লিখে নিব। এবার এই 62 লাখ টাকা টোটাল অ্যাসেট থেকে যে জিনিসগুলো আমরা সমন্বয় করব সেটা হলো, ওনারা বলে দিয়েছে এর মধ্যে আমাদের গুডউইল ছিল 8 লাখ, এটা ইনট্যানজিবল অ্যাসেট, সো গুডউইলটা আমাদেরকে বাদ দিতে হবে। চলো আমরা লিস্ট করে দিই গুডউইল। গুডউইলটা বাদ যাবে এখান থেকে 8 লাখ। এছাড়া আর কি বাদ যাবে একটু দেখি চলো। প্রিলিমিনারি এক্সপেন্সটা বাদ যাবে 50,000, এটাও ইনট্যানজিবল অ্যাসেট। তাহলে চলো বাদ দেই প্রিলিমিনারি এক্সপেন্স। প্রিলিমিনারি এক্সপেন্সটা বাদ যাবে 50,000।
তাহলে প্রিলিমিনারি এক্সপেন্সটা বাদ দিলাম 50,000। ইনভেস্টমেন্ট আমরা এই 15 লাখ বাদ দিয়ে 18 লাখ ধরবো, কিন্তু এই 18 লাখ থেকে আবার এই 15 লাখের 30% আমরা বাদ দিব, যেটা আইডেল। তাহলে ইনভেস্টমেন্ট 15 লাখ বাদ দিব, চলো। ইনভেস্টমেন্ট আমরা এখান থেকে বাদ দিয়ে দিব 15 লাখ। আচ্ছা, আর কোনটা বাদ দেওয়ার আছে কিনা একটু দেখি। ইনভেস্টমেন্ট আমরা 15 লাখ বাদ দিয়ে ওই 18 লাখ যোগ করব পরে, ঠিক আছে। ল্যান্ড এত আছে, বিল্ডিং এত আছে, কিন্তু সেগুলোর উপর আবার বাজার মূল্য বলা আছে, সেগুলো আমরা লিখবো। তো এখানে আমাদের দেখো না তোমরা, যে ল্যান্ড ওনারা বলছিল 15 লাখ, কিন্তু এখানে ল্যান্ড আছে 10 লাখ। তাহলে 10 লাখ বাদ দিতে হবে, 15 লাখ যোগ করতে হবে। আচ্ছা, বিল্ডিংটা বলছে এখানে ওনারা 8 লাখ, বিল্ডিং ছিল 10 লাখ, তাহলে 10 লাখ বাদ দিতে হবে, 8 লাখ যোগ করতে হবে। তাহলে চলো যেগুলো বাদ দিতে হবে আগে বাদ দিয়ে দেই। ইনভেস্টমেন্ট বাদ দিলাম না, ল্যান্ড 10 লাখ, বিল্ডিং ও 10 লাখ, এই দুইটাই বাদ দিব, চলো বাদ দিই। ল্যান্ড 10 লাখ, বিল্ডিং 10 লাখ বাদ দিব। ল্যান্ড বাদ দিব 10 লাখ, বিল্ডিং বাদ দিব 10 লাখ, আর কোন অ্যাসেট বাদ দেওয়ার মতো আছে কিনা দেখে নেই। এরপরে যখন যোগ করবো একটা না সব যোগ করব। এখান থেকে ল্যান্ড বিল্ডিং পর আমাদের এখানে লেখার মতন আর কোনো আইটেম নাই। চলো আমরা এবার সবগুলা বাদ দিয়ে দিই। এই সবগুলো লেস করার পর এখন আমাদের অ্যাসেটের পরিমাণটা কত আসে একটু দেখি। 62 লাখ থেকে এই সবগুলো বাদ দিয়ে দেখো তো কত হয়। 43,50,000 বাদ যাবে 62 লাখ থেকে। $18,50,000। তাহলে আপাতত আমাদের অ্যাসেটের পরিমাণ হলো 18,50,000। এবার আমরা যে সমস্ত অ্যাসেট গুলো এখানে যোগ করব, সেগুলো এখন আমরা এক এক করে এখানে যোগ করে দিব। চলো এবার আমরা অ্যাড করব। কোন কোন আইটেম আমরা অ্যাড করবো একটু দেখি, চলো। আমরা সর্বপ্রথম ইনভেস্টমেন্ট লেস করেছিলাম 15 লাখ। এবার আমরা ইনভেস্টমেন্টটা অ্যাড করবো হচ্ছে 18 লাখ, তবে সেই 18 লাখ থেকে 15 লাখের 30% বাদ দিয়ে নিব, যেটা আইডেল। তাহলে চলো আগে ইনভেস্টমেন্টটা অ্যাড করি। অ্যাড ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আমাদের 18 লাখ টাকা অ্যাড করতে হবে, তবে সেই 18 লাখ থেকে আমাদের আইডেল ফান্ড 15 লাখের 30% সেটা বাদ দিতে হবে, যেটা ওনারা বলে দিয়েছিল। তাতে দেখো তো আমাদের এখন ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা কত হয়। 18 লাখ থেকে 15 লাখের 30%, 4,50,000 বাদ, তাহলে কি 13,50,000 হয়। তাহলে কি 13,50,000 হয়। জি স্যার, 13,50,000। এবার আসো উপরে, আর কোন কোন অ্যাসেট আমাদের যোগ করতে হবে। ইনভেস্টমেন্ট গেল, ল্যান্ড এবং বিল্ডিং এর ভ্যালু এই যে ওনারা বলে দিয়েছে এখানে, আমাদের ল্যান্ডের মূল্য ছিল হচ্ছে 15 লাখ ধরতে হবে, আর বিল্ডিং এর মূল্য ধরতে হবে 8 লাখ।
তাহলে ল্যান্ড 15 লাখ আর বিল্ডিং 8 লাখ। ল্যান্ড 15 লাখ আর বিল্ডিং 8 লাখ। আচ্ছা, আর অ্যাড করার মতন কোনো আইটেম আছে কিনা একটু দেখে নিই। আবার দেখেন অ্যাড করার মতন আর কোনো আইটেম আছে কিনা। আর এবার আমাদের অন্যান্য লাইবিলিটির কথা ওনারা বলছে। তো চলো তাহলে এবার আমরা আর অ্যাড করার মতন কোনো আইটেম নেই, আমরা ল্যান্ড বিল্ডিং সব লিখে ফেলছি, এবার এগুলোকে অ্যাড করে ফেলি। দেখো আমরা তাহলে মোট অ্যাড করতেছি কত টাকা। আমরা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য এবার অ্যাড করছি কত টাকা, 36,50,000, তাই না? তাহলে 36,50,000 যদি এখন আমরা অ্যাড করে দেই, তাহলে আপাতত আমাদের টোটাল অ্যাসেটের পরিমাণটা কত আসছে? 55 লক্ষ স্যার। আপাতত 55 লক্ষ টাকা আসছে আমাদের টোটাল অ্যাসেট। এখান থেকে আমরা কারেন্ট লায়াবিলিটিটা বাদ দিব, এখান থেকে আমরা লেস করব কারেন্ট লায়াবিলিটি, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড পাবো। তাহলে লেস দেখো আমাদের কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে কি কি আছে, প্রশ্নের মধ্যে কি কি বলে দিয়েছে একটু দেখে নেই আমরা। কারেন্ট লায়াবিলিটি কি কি আছে, এই যে শর্ট টার্ম লায়াবিলিটিস অফ দ্য বিজনেস অ্যামাউন্টিং টু টাকা 12 লাখ, ওই যে শর্ট টার্ম লায়াবিলিটিসটাই কারেন্ট লায়াবিলিটিস। আবার ক্রেডিটর্স আছে হলো 4 লাখ, দুটোই কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারে দুটো আছে, একটা হচ্ছে শর্ট টার্ম লায়াবিলিটিস আর একটা হচ্ছে ক্রেডিটর্স। এই দুইটা প্রিফারেন্স শেয়ারটা আমরা লিখবো না, ডিবেঞ্চারটা লং টার্ম। তাহলে এই দুটো আইটেমই বাদ যাবে, 4 লাখ আর 12 লাখ, একটা শর্ট টার্ম লায়াবিলিটিস আর একটা ক্রেডিটর্স, তাহলে এই দুটো বাদ যাবে। তাহলে কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারে আমরা লিখবো হচ্ছে শর্ট টার্ম লায়াবিলিটিস শর্ট টার্ম লায়াবিলিটিসটা ছিল কত জানো দেখলাম, 12 লক্ষ। 12 লক্ষ। আর ক্রেডিটর্সটা কত জানো দেখলাম, 4 লক্ষ। 4 লক্ষ। ক্রেডিটর্সটা ছিল 4 লক্ষ। তাহলে এই 16 লক্ষ টাকা এখন আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। এই 16 লক্ষ টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে দেখো তো আমাদের এখন কারেন্ট, তাহলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডটা ফাইনালি কত আসে, 39 লক্ষ। 39 লক্ষ। তাহলে ফাইনালি আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা পেয়ে গেলাম 39 লক্ষ টাকা। এই অঙ্কটা থেকে আমরা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করে ফেললাম। তাহলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডটা বের হয়ে গেল 39 লক্ষ। এবার আমাদের কাজ হচ্ছে একটা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করা। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য আমরা একটা ছক টানি, সেখানে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড ওই 39 লক্ষ টাকা আগে লিখে নিব। চলো 39 লক্ষ টাকা আগে আমরা লিখে নিই ক্যাপিটাল এমপ্লয়েড। আমরা দ্রুত 2 নাম্বার ওয়ার্কিং করার জন্য রেডি হয়ে যাই সবাই।
ক্যাপিটাল এমপ্লয়েডটা লিখে দিলাম 39 লক্ষ। এবার কারেন্ট ইয়ার প্রফিট, তোমরা একটু দেখো আমাদের কারেন্ট ইয়ার প্রফিটটা কত আছে। এই যে 1,50,000 টাকা হচ্ছে না, 2 লাখ টাকা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট। কারণ 6, 7, 8, 9, 10 আমাদের 10 সালের সর্বশেষ আইটেমটা হচ্ছে 10 সালে। আর আমাদের অঙ্কটার এটাই তাহলে লাস্ট ইয়ার, যদি কিছু না বলে তাহলে এটাই লাস্ট ইয়ার। তাহলে আমাদের কারেন্ট ইয়ার প্রফিটটা হচ্ছে এই যে 2 লাখ। তাহলে কারেন্ট ইয়ার প্রফিটটা হচ্ছে আমাদের 2 লাখ। তাহলে চলো লিখে দেই, আমাদের কারেন্ট ইয়ার প্রফিটটা হচ্ছে 2 লাখ। এবার ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট উইথ প্রফিট। এবার আমরা এখানে কি কি অ্যাডজাস্টমেন্ট আমরা করব, এখান থেকে কি কি অ্যাডজাস্টমেন্ট করব একটা একটা করে দেখি কোন কোন অ্যাডজাস্টমেন্ট আমরা এটার সাথে করব। এখন আমরা একটু সেটা দেখি। প্রথমে আমাদের যে ইনভেস্টমেন্ট ছিল আইডল ইনভেস্টমেন্ট, সেটার উপর আমাদেরকে 10% ধরতে হবে, লেস ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট। যেহেতু ওনারা পোস্টের মধ্যে বলে দেয়নি, তাহলে আমরা আইডল ইনভেস্টমেন্টের উপরে 10% ধরবো। তাহলে তোমরা একটু দেখো তো, আমি আইডল ইনভেস্টমেন্ট ধরেছিলাম 15 লাখের 30%। 15 লাখের 30%-এ কিন্তু 4,50,000 হয়, দেখছো? তাহলে 4,50,000-এর 10%। আর এই 10%-এর পাশে আমি লিখে দিলাম সে। তার মানে আমরা এটা ধরে নিয়েছি। তাহলে 4,50,000-এর 10%, এই 45,000। 45,000। তাহলে এই 45,000 আমরা এখান থেকে লেস করব। আমরা আর একটা অনুমান করব, সেটা হচ্ছে আমাদের লং টার্ম লায়াবিলিটির উপর 8% ইন্টারেস্ট ধরবো। তাহলে লেস ইন্টারেস্ট অন, দেখো আমাদের একটা লং টার্ম লায়াবিলিটি ছিল প্রশ্নের মধ্যে, লাইনটা একটু দেখি আমরা। এই যে ওয়াইল ডিবেঞ্চার ছিল 8 লাখ, দেখেছো? আর লং টার্ম লায়াবিলিটি থাকলে আমরা সেটার উপর সাধারণত 8% ইন্টারেস্ট ধরি। আর আমি অঙ্কটার মধ্যে তোমাদের হেল্পলাইনে লিখে দিয়েছি, হেল্পলাইনে যে অ্যাজিউম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 8%, ওই দেখো। আর নন ট্রেডিং ইনভেস্টমেন্টের উপর তুমি কি 10% ধরবে ইন্টারেস্ট, এটাও আমি অনুমান করতে বলেছি। তো এই ছিল আমাদের আইটেম। তাহলে আমরা একটা কাজ করি, এই যে ডিবেঞ্চার ছিল 8 লাখ, এটার উপর 8% ধরে দেই, লেস ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। আমাদের ডিবেঞ্চারটা কত টাকা ছিল? 8 লাখ টাকা ছিল, তাই না? আর এটার উপর আমরা কত পার্সেন্ট ধরবো বলে অনুমান করেছিলাম? 8%। লিখে আবার এটা পাশে লিখে দিব সে। তার মানে আমরা এটা ধরে নিয়েছি। তাহলে 64,000 টাকা হবে না? জি স্যার। আচ্ছা, এই দুটো যদি এখন আমি লেস করি, তাহলে দেখো তো আমাদের কারেন্ট ইয়ার প্রফিটটা কত আসে। কারণ আর কোনো সমন্বয় করতে হবে না। 91,000। তাহলে আমাদের কারেন্ট ইয়ার প্রফিটটা এখন চলে আসে 91,000। আর আমাদের 91,000 যদি কারেন্ট ইয়ার প্রফিট আসে, তাহলে আমাদের কাজ হচ্ছে এখন লেস হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, অর্থাৎ 91,000-এর অর্ধেক। এই হাফ আমাদেরকে এখন এখান থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে দেখো তো 91,000-এর হাফ কত হয়? 45,500। জি স্যার। আর এই 45,500 এই 39 লক্ষ থেকে বাদ দিলে আমরা কিন্তু আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা পেয়ে যাব। তাতে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা কত আসে বলো? 40 লক্ষ। 38 লক্ষ। স্যার এটা বাদ দিব না? ও হ্যাঁ হ্যাঁ, 38 লক্ষ 54,500। 54,500। তাহলে এটাই হবে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে আমরা আমাদের অঙ্ক থেকে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করে ফেললাম। বি নাম্বার ওয়ার্কিংটা আমাদের হয়ে গেল। আমরা এর আগের অঙ্কগুলো এভাবেই করেছিলাম। চলো এবার আমরা এভারেজ মেইনটেনেবল প্রফিটটা বের করব। চলো শুরু করি। এভারেজ মেইনটেনেবল প্রফিট।
এটা বের করার জন্য আমরা প্রথমে এভারেজ প্রফিটটা বের করি। তোমরা একটু দেখো আমাদের প্রশ্নের মধ্যে যে প্রফিট গুলো দেওয়া ছিল তাদের এভারেজ প্রফিটটা এখন আমরা বের করব। আমাদের কয় বছরের প্রফিট যেন দেওয়া ছিল? এই দেখো আমাদের প্রফিট দেওয়া ছিল 5 বছরের। আমরা এই প্রফিট গুলোকে আগে গড় করব। 1,50,000, 3,50,000, 1,50,000 যোগ 3,50,000 যোগ 1,00,000 যোগ 4,00,000 যোগ 2,00,000। আর ভাগ হচ্ছে 1, 2, 3, 4, 5। তাহলে দেখো তো আমরা এখন দুই এখান থেকে লক্ষ কত হয়? 2,40,000। তাহলে 2,40,000 টাকা চলে আসছে আমাদের এভারেজ প্রফিট। ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট উইথ প্রফিট, এখানে খালি উপরের ওই দুইটা অ্যাডজাস্টমেন্টই আসবে। একটা হলো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টটা ছিল 45,000। আর একটা হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, আর ওটা ছিল 64,000। আর কোনো ট্রানজেকশন এখানে আসবে না, এই দুটো আইটেমই সমন্বয় হবে শুধু, আর বাকিগুলো আসবে না। তাহলে দেখো তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড থেকে তোমার এই 30,000। 2,40,000 থেকে এই দুটো বাদ দিলে কত হয় বলে? 1,00,000, 31,000। 1,31,000। তাহলে এই 1,31,000 টাকাই হলো এখন আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট। আমরা এভারেজ মেইনটেনেবল প্রফিটটাও সবাই বের করতে পারছি কিনা বা বুঝছি কিনা? আমরা তো অনেক অঙ্ক করেছি, বলতো সবগুলো কি একই রকম ভাবে করেছি না? এবার আমরা বের করব নর্মাল প্রফিট, তারপর সুপার প্রফিট, এরপরে গুডউইল। তাহলে চলো আমরা পরবর্তী কাজ নর্মাল প্রফিটটা বের করি। তোমরা তো জানো নর্মাল প্রফিট বের করার সূত্র হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু এনআরআর। আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা কত ছিল? 38,54,500, তাই না? 38,54,500। আর এটার উপরে এনআরআরটা কত ছিল আমাদের প্রশ্নের মধ্যে? এনআরআরটা কত পার্সেন্ট দেওয়া ছিল প্রশ্নে? 18%। ওই দেখো 18%, তাই না? An investor expects 18% return by investing in a garment manufacturing concern, দেখছো? তাহলে আমাদের এনআরআরটা ছিল 18%। তাহলে আমরা 18% ধরবো আমাদের নর্মাল প্রফিট। তাহলে 38,54,500 উপর ধরবো 18%। তাতে আমাদের অ্যামাউন্টটা কত হয় দেখো তো? 6,93,810। 6,93,810 টাকা হচ্ছে আমাদের নর্মাল প্রফিট। এখন বের করবো আমরা সুপার প্রফিট। সুপার প্রফিট হবে, ক্যালকুলেশন অফ সুপার প্রফিট হবে এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট আসছিল একদম কম, 1,31,000। অথচ আমাদের নর্মাল প্রফিট ছিল 6,93,810। এই তাহলে আমাদের সুপার প্রফিটটা নেগেটিভ কত টাকা আসে?
নেগেটিভ 5,61,00,000, 5,62,810। 5,62,810, এটা হচ্ছে জি স্যার। নেগেটিভ। কিন্তু আমরা কি জানি, সুপার প্রফিট নেগেটিভ হলে গুডউইলটা নীল হয়। তাহলে সেই কথাটাই আমরা লিখে দিব নিচে, হেন্স দ্য সুপার প্রফিট ইজ নেগেটিভ, ভ্যালু অফ গুডউইল উইল বি নীল। সুপার প্রফিট নেগেটিভ হলে গুডউইলের ভ্যালুয়েশনটা হয় নীল, এটাই না লিখে দিব আমরা। জি স্যার। তার এই গুডউইলের ভ্যালুয়েশনটা আসছে আমাদের নীল। তো এটাই হচ্ছে আমাদের অঙ্ক, এবং তোমাকে এটা একটা বেশ ভালো অঙ্ক। এখানে আমরা অনেক কিছু অনুমান করতে পেরেছি, কিন্তু মূলত গুডউইল ভ্যালুয়েশনের অঙ্কটা এরকমই। তবে তোমরা ইয়ে করো না, আমরা শেয়ার ভ্যালুয়েশনের মধ্যে দেখবা এই গুডউইল ভ্যালুয়েশনটা আমরা আবার করতেছি, তখন হবে কি গুডউইল ভ্যালুয়েশনটার উপর আমাদের দক্ষতা আরো বাড়বে। কারণ শেয়ার ভ্যালুয়েশনটাও কিন্তু আলাদা একটা চ্যাপ্টার, এই যেটা আমরা এর পরের ক্লাসে শুরু করব। কিন্তু শেয়ার ভ্যালুয়েশন করতে গেলে আমাদের গুডউইল ভ্যালুয়েশনও করতে হয় কোনো কোনো অঙ্কে, বড় বড় অঙ্কগুলোতে। আমরা সেটাও করব। তোমরা কি এই অঙ্কটা বুঝছো যেটা এখন আমি করলাম? জি স্যার। আমাদের অ্যাকাউন্টিং থিওরি ক্লাস আছে, আমি 10 মিনিট পর তোমাদেরকে অ্যাকাউন্টিং থিওরি ক্লাসের জন্য লিংক দিব, তোমরা 10 মিনিট পরে জয়েন করো।